This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Posters must be removed. And nobody should be try to hinder my access. Kindly let me go. I am a teacher of long standing. Kindly let me go to my office. যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঠিক যেন বিতর্কের আগ্নেয়গিরি, মোটেই ঘুমন্ত বা সুপ্ত নয়। এখানে লাভার উদ্গীরণ হচ্ছে মাঝে মাঝেই। গরমাগরম একের পর এক বিতর্ক একেবারে থালায় সাজিয়ে সবার সামনে তুলে দিচ্ছে কে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। দেশে বিদেশে কত সুনাম, লেখাপড়া পড়াশোনার বৃত্তে স্বর্ণাক্ষরে লেখা যাদবপুরের নাম। আর এখন কি লেখা থাকছে বলুন তো যাদবপুর হিসেবে? বিতর্কপুর নাকি ঝামেলাপুর? সেখানে আজ নতুন কি হয়েছে জানেন? যাদবপুরের দেওয়ালে লেখা আজাদ কাশ্মীর স্লোগান। বিতর্ক থেকে আজাদি পাওয়া যাদবপুরের বোধহয় সত্যি অসম্ভব। যে দেওয়াল লিখন রয়েছে সেখানে লেখা রয়েছে আজাদ কাশ্মীর, এবং সেই আজাদ কাশ্মীরকে ঘিরেই কিন্তু বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন এই আজাদ কাশ্মীর লেখা আসলে বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেয়। যদিও বামপন্থী এবং অতি বামপন্থী ছাত্র সংগঠনগুলো বিভিন্ন সময় এই আজাদি স্লোগানে ব্যবহার করে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা বলে যে ভারতের শাসন ব্যবস্থা নয়, শাসন ব্যবস্থার একটা দিক থেকে আজাদির কথা বলা হচ্ছে, কিন্তু তাও বিতর্কতে রসদ যোগানোর জন্য কম নয়। এই দেওয়াল লিখনের একদম নিচে রয়েছে সংগঠনের নাম পিডিএসএফ। যদিও এই সংগঠন এই দেওয়াল লিখেছে কিনা তা পরিষ্কারভাবে জানা যায়নি, তবে সবটা মিলিয়ে বিতর্ক ফের দানা বেঁধেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এটা কিন্তু নতুন নয়, আগেও হয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলেও যাদবপুরে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান উঠেছিল, মনে পড়ছে আপনাদের? জল সে যাত্রায় এতটাই গড়িয়েছিল যে তা নিয়ে নড়ে চড়ে বসতে হয়েছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে। দেশদ্রোহিতার অভিযোগে এফআইআর হয়েছিল। তবে যাদবপুর তো যাদবপুরই, বিতর্কে বরাবর অন্যদের চেয়ে এগিয়ে। কখনো গলায় স্লোগান, কখনো দেওয়াল লিখন। এক্ষেত্রে যাদবপুর কিন্তু জেএনইউকে টেক্কা দিতে ব্যস্ত মনে হচ্ছে। দিল্লির এই খ্যাতনামা ইউনিভার্সিটিতেও এই শব্দগুলো বহুবার শোনা গিয়েছে, প্রচুর বিতর্ক হয়েছে দেশ জুড়ে। আসলে কি জানেন, বম্বে টু গোয়া, অর্থাৎ বম্বে থেকে গোয়া যাওয়া মানে মুম্বাই থেকে গোয়া যাওয়া, ওই সিনেমাটার কথা মনে পড়ছে তো? ওই রুটটা যতটা সহজ, এখন মনে হচ্ছে জেএনইউ থেকে জেইউ এই সুর আসাটা যেন ততটাই সহজ। কোথাও কি কপি করা হচ্ছে? কেন আজাদির স্লোগান? জেএনইউর ক্ষেত্রে তার ব্যাখ্যা দিয়েছিলেন তৎকালীন বাম ছাত্র নেতা কানাইয়া কুমার। বলেছিলেন দেশের মধ্যে থেকে দারিদ্র্য, অপুষ্টি, বিভেদের রাজনীতি থেকে আজাদি মানে মুক্তির কথা তারা বলতে চেয়েছেন। যাদবপুর কি ঠিক তাই বলছে? কি ব্যাখ্যা দিচ্ছে? তাহলে সেটা স্পষ্ট করে বললেই তো হয়। কেন আজাদ কাশ্মীর কথাটা লিখতে হলো? যাদবপুর ঠিক কি চায়? দেশভাগ? বরাবরই বলেছি কাশ্মীর মাঙ্গে আজাদি, এই স্লোগান ওখান থেকে ওঠে। রাষ্ট্রবিরোধী শক্তি রাষ্ট্রবিরোধীদের আখড়া করেছে। ইন্দ্রানুজ রয় তার সোশ্যাল মিডিয়াতে তিনি লিখছেন যে ভারত যেন ধ্বংস হয়। স্টেট আইবি, মুখ্যমন্ত্রীর পুলিশ এই দেশ বিরোধী কাজ যারা করছে তাদের এগেইনস্টে কোনো অ্যাকশন নেননি। দেশ বিরোধী কারখানা হিসাবে দেশের প্রিমিয়াম ইনস্টিটিউটকে ব্যবহার করা হচ্ছে। এক বছর বাদে যখন ইলেকশন হবে 2026, তখন এই ছেলেগুলো এই স্টুডেন্টরা বলবে নো ভোট টু বিজেপি এবং তারা তৃণমূলের হয়ে কাজ করবে। ভারতীয় জনতা পার্টিকে বাংলার মানুষ আনুন, উপড়ে ফেলবো, আমরা উপড়ে ফেলবো, দাঁত ভাঙবো এদের। এই ইস্যুতে কিন্তু মিলে সুর মেরা তুমহারা, অর্থাৎ সুর মিলে গেছে দুই
ভয়ঙ্কর প্রতিপক্ষের তৃণমূল আর বিজেপি। বিজেপি শোনালাম, এবার শুনুন তৃণমূলের রিয়াকশন। স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে এই সমস্ত বিপথগামী ছেলে মেয়েগুলোকে তো ব্যবস্থা নিতে হবে, বোঝাতে হবে তাদের বাড়ির লোক, পাড়ার লোক বোঝান আপনাদের বাড়ি থেকে বেরোচ্ছে, বেরিয়ে এখানে এসে কাশ্মীর মাঙ্গে আজাদি। তাহলে বাবা মাকে নিয়ে গিয়ে আগে আজাদ কাশ্মীরে গিয়ে কাশ্মীরের ভেতরে গিয়ে এরা সব সদল বলে থাকুক না, কে বারণ করেছে? আর এত কিছুর মধ্যে বামেরা, তাদের কথাও তো বলতে হবে, তাদের বক্তব্য কি? কেননা তারাও তো এই বিতর্কের জাল থেকে মুক্ত হতে পারছে না, আজাদ নয়। ফ্রি স্পিচ, তার যেটা মনে হবে জিনিসটা বলতে পারবেন। বেটি হলে আমাদের সবাইকে আপত্তি করতে হবে, কিন্তু কে কোন পোস্টার দিয়েছেন এই নিয়ে তৃণমূল কত রকমের পোস্টার দেয়, অসভ্যের মতো পোস্টার দেয়। তৃণমূল কত রকমের কাজ করে, বিজেপি কত রকমের অসভ্যতা করে। আচ্ছা সুজনবাবু, আপনাকেই জিজ্ঞাসা করছি, কোথাও একটু যেভাবে আপনি মন্তব্যটা করলেন বা প্রতিক্রিয়া দিলেন, তাতে একটা ধরি মাছ না ছুঁই পানির মতো হয়ে গেল না কথাগুলো? বিষয়টা কি ছাড়তে পারলে বেঁচে যান? খুব অস্বস্তি, অত্যন্ত স্পর্শকাতর একটা ইস্যু। এই নিয়ে বারবার ছেলে খেলা কেন দেখতে হবে বলুন তো? যাদবপুর তো শিক্ষাক্ষেত্রে সেরার সেরা, সেখানে এসব কি হচ্ছে, কেন হচ্ছে বারবার? এদিন যেমন আর এক তুলকালাম কাণ্ড বেঁধে গিয়েছিল বিশ্ববিদ্যালয় চত্বরে, যার ক্রেডিট যৌথভাবে দিতেই হচ্ছে অধ্যাপক ওম প্রকাশ মিশ্র এবং পুলিশ প্রশাসনকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে কলকাতা পুলিশ প্রবেশ করছে এবং তারা কলকাতা পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তারা কিন্তু সাদা পোশাকে প্রবেশ করছেন এবং আইআর ডিপার্টমেন্টের অভ্যন্তরে এই সাদা পোশাকের পুলিশ তারা ঢুকছে। ওম প্রকাশ মিশ্র তিনি তার অফিসে রয়েছেন, অন্যদিকে ছাত্রীরা তারা অবস্থান চালিয়ে যাচ্ছে ক্রমাগত। আমাদের বক্তব্য আমাদের হ্যান্ড পোস্টারে আছে, আমরা আলাদা করে তারা লিখেছেন ফের মারতে এলেন স্যার, আবার নিগ্রহ করতে চান স্যার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একদিকে যখন ক্যাম্পাসের পুলিশ ঢুকেছে তখনই কিন্তু আবারও ছাত্রীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ওম প্রকাশ মিশ্র তিনি এই মুহূর্তে তার ক্যাম্পাসের মধ্যে আইআর-এর যে অফিস রয়েছে সেই অফিসে আটকে রয়েছেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আইআর ডিপার্টমেন্টের মধ্যে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এই মুহূর্তে। এবং আমি দেখাবো ছবিটা, যে সাদা পোশাকের পুলিশ তারা কিন্তু আইআর ডিপার্টমেন্টের বাইরেও রয়েছেন এবং পুলিশ আধিকারিকরা একদিকে যেমন রয়েছেন তেমনই কিন্তু ওম প্রকাশ মিশ্র তিনি তার ঘরে গিয়ে কার্যত বন্দী হয়ে গিয়েছেন বলা চলে, তার কারণ ছাত্রীরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার আছে, অর্ডারটা দেখাতে পারছি, আপনি আমাদের না দেখান, আপনারা এই রুমটা তো লিভ করতে পারেন স্যার, আপনাদের কাছে তো কি একটা কপি থাকবে, আপনি এখানে আছেন, আপনারা কাছে কেন যাব? সেটা দেখান, আমরা অর্ডার নেই, অর্ডার দেখাতে পারছে না। যাদবপুরে আজ বৈঠক ছিল সমস্যা সমাধানের, অর্থাৎ জট কাটানোর, তার মধ্যেই ক্যাম্পাসে পড়ল পুলিশের পা। এটাও কি খুব স্বাভাবিক সুস্থতার লক্ষণ? যাদবপুর কাণ্ডে গত কয়েকদিন ধরে যে হুলস্থুল কাণ্ড চলছে তাতে প্রথম দিন থেকে নাম জড়িয়েছিল অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের। যাদবপুরের অধ্যাপক তিনি, সেই সঙ্গে তৃণমূল প্রভাবিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সদস্য। 1 তারিখ মানে ঘটনার পর এই প্রথম আবার আজকেই পা রাখলেন তিনি, সঙ্গে ছিল পুলিশ। তিনি কি টেনে আনলেন উর্দিধারীদের? অনেকেই এসে বসেছিল, তারা পারমিশন নিয়ে আসেনি। আর পরে বুঝেছি 1.5 ঘন্টা পরে যারা এসেছিলেন তারাও আর কি আমার কাছ থেকে কোনো পারমিশন নিয়ে আসেননি। আমি কিন্তু পুলিশকে ডাকিনি, আমি পুলিশের ডাকাতে বিশ্বাস করি না। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পুলিশ ডাকার ভীষণ বিরোধী। আমার অথরিটি হচ্ছে 2 জন, একটা হচ্ছে ভাইস চ্যান্সেলর আর একটা হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আর একাডেমিক সাইড থেকে আর কি হচ্ছেন ডিন। আমি তাদেরকে জানিয়ে দিয়েছিলাম আমি এসছি, আমি কাউকে ডাকিনি। এ তো আচ্ছাই ধাঁধায় পড়া গেল। তাহলে পুলিশটা ডাকলো কে? অধ্যাপকদেরই আর একটা সংগঠন জুটা, তারা জানেন? উনিও বলেছেন হ্যাঁ এটা ঠিক হয়নি, এটা পুলিশ কেন এসছে আমি জানি না, কিসের জন্য এসছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ পরে চলে যায় এবং আমরা এইটুকুই শুনেছি যে অ্যাডমিনিস্ট্রেশন পুলিশকে ডাকেনি। এ ডাকেনি, ও ডাকেনি, কেউ ডাকেনি। এ তো পুরো রহস্য গল্প, গোয়েন্দা গল্প। সিআইডি বা সিবিআইকে ডাকতে হবে মনে হচ্ছে এই সমস্যার বা এই দ্বন্দ্বের নিরসন করতে গেলে। এটা বুঝতেই হচ্ছে যে যাদবপুরে পুলিশকে কিন্তু কেউ আমন্ত্রণ করেনি। কিন্তু যদি আমন্ত্রণ না করা হয়ে থাকে তাহলে কি পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে নিজেরাই চলে গেল?
সেই চান্স অবশ্য খুব কম, কিন্তু তাদের ডাকলো কে দিনের শেষেও তা স্পষ্ট হচ্ছে না। ভিতরে ছিলেন সাদা পোশাকের পুলিশ কর্মীরা অর্থাৎ সিভিল ড্রেসে, আর বাইরে উর্দি পরে হাজির প্রচুর সংখ্যক পুলিশ কর্মী, যা পরিস্থিতি শান্ত করার পরিবর্তে বরং আরও উত্তপ্ত করেছে, আরও বিগড়ে দিয়েছে এবং আগামী দিনে আরও বড় বিতর্কের জন্ম দিয়েছে। একটা নামী বিশ্ববিদ্যালয়, স্টার বিশ্ববিদ্যালয়, সেখানে এই ছবি আর কতদিন দেখবেন রাজ্যের সাধারণ মানুষ? হট্টগোল তো দিল্লিতেও। এদিকে রাজ্য বিধানসভায় মার্শাল ডেকে বের করে দেওয়া হয়েছে বিজেপির 2 বিধায়ককে। এদিকে রাজ্যসভায় অর্থাৎ দিল্লিতে তৃণমূল ওয়াকআউট করেছে। কোন ইস্যু? এপিক বিতণ্ডা, ভুতুরে ভোটার বিতণ্ডা। তৃণমূল বলছে এটা বিগ ইস্যু। মুলতুবি হয়ে যায় অধিবেশন। ক্ষুব্ধ জেপি নাড্ডা দুষেছেন বিরোধীদের। বিরোধীরা পরিকল্পিতভাবে সংসদকে অশান্ত করে তুলছে, তার অভিযোগ। ये गैर जिम्मेदाराना व्यवहार है विपक्ष का, और ये भारतीय संविधान, भारतीय संसद को एक तरीके से देश के सामने इस इंस्टीट्यूशन को मेलाइन करने का तरीका है। मैं चाहूंगा इंक्लूडिंग लीडर ऑफ ऑपोजिशन, इनका एक रिफ्रेशर कोर्स कराया जाए। They should go for a refresher course. They should understand the rules and the regulations. ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনের ক্ষেত্রে এপিক কার্ড অত্যন্ত জরুরি। এরকম একটা বিষয় নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে না, এবং সবাই যখন দাবি করছে, একাধিক বিরোধী রাজনৈতিক দল তারা বলছেন যে এপিক কার্ড নিয়ে চর্চা হোক, এই ডুপ্লিকেশন নিয়ে চর্চা হোক, সরকার কিছুতেই সে চর্চা করতে দিতে রাজি নন। गवर्नमेंट इज रेडी टू डिस्कस एनीथिंग, कोई भी बात कहेंगे उसको हम डिस्कस करने के लिए तैयार हैं। मैं इनके वॉकआउट को घोर निंदा और गैर जिम्मेदाराना व्यवहार मानता हूं। এপিক নাম্বার 1 নাম্বারের এপিক কেন হয়েছে সেই ব্যাপারে অলরেডি নির্বাচন কমিশন তাদের ক্ল্যারিফিকেশন দিয়েছে। গণতন্ত্রের সর্বোচ্চ জায়গা, সেখানেই আলোচনা করতে না দেওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গভর্নমেন্ট আসলে একটা ডিনায়াল মোডে কন্টিনিউ করছে, এটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। শাসক পক্ষ এবং বিরোধী পক্ষ দুপক্ষের বক্তব্য মতামত আপনাদের শোনালাম, রাজ্যসভার কথা শোনালাম। লোকসভাতেও আজ এপিকে বাংলার শাসক দল তৃণমূলের সুর ছিল একেবারে সপ্তমে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে সৌগত রায়, তাল মিলিয়েছেন রাহুল গান্ধীও। In a recent speech, Mamata Banerjee showed the papers where it was seen that the same epic number had voters both in Bengal and Haryana. Sir, I demand, with your permission, sir, that the total voter list should be thoroughly revised, and the commission should answer to the country why such mistakes have occurred in the voter list. वोटर लिस्ट सरकार बना दी है क्या? आप जानते हैं इलेक्शन कमीशन इज अंडर द मिनिस्ट्री ऑफ लॉ एंड पार्लियामेंट्री। आपने सही बोला कि सरकार वोटर लिस्ट नहीं बनाती है, मगर पूरे देश में वोटर लिस्ट पर सवाल उठ रहे हैं। हर स्टेट में, हर ऑपोजिशन के स्टेट में और महाराष्ट्र में ब्लैक एंड व्हाइट वोटर लिस्ट पे सवाल उठे हैं। तो पूरा ऑपोजिशन मिलकर सिर्फ ये बोलने दीजिए, पूरा ऑपोजिशन सिर्फ मिलकर ये कह रहा है कि वोटर लिस्ट पे यहाँ पे एक डिस्कशन हो जाए। ओके, आप बनाते नहीं हो, इसको हम एक्सेप्ट कर रहे हैं, आप डिस्कशन तो कीजिए। आनंद দেখতে পেলেন, শুনতেও পেলেন, তৃণমূলের বর্ষিয়ান সাংসদকে অধ্যক্ষ বা স্পিকার যখন থামাতে যাচ্ছেন, রাহুল গান্ধী কিভাবে পাল্টা সুর তুলছেন, যেন মনে হচ্ছে তৃণমূলকে সমর্থন করে, তাই তো? এপিকে লড়াইয়ে পাশে আছি, এই বার্তাই রাহুল গান্ধী দিতে চেয়েছেন। সাদা বাংলায় এইভাবেই তো মনে হবে, অ্যাপারেন্টলি তো তাই মনে হবে, কিন্তু এই বার্তাটা তিনি তৃণমূলকে দিতে চেয়েছেন সোনিয়া পুত্র। আপনারা হয়তো ভাববেন তাই, কিন্তু এতে সংশয়ের জায়গা আছে। আসলে রাজনীতির সমীকরণ না বড্ড জটিল, এত সহজ চোখে বোঝা যাবে না। এর যোগ বিয়োগ কিংবা গুণভাগ সহজ করে কষে দিলেই হয় না, অনেক অঙ্ক থাকে, শুনুন। ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়ানোর চেষ্টা, নাকি এই ইস্যু প্রথম থেকে যে কংগ্রেসই তুলেছে? স্বয়ং রাহুল গান্ধী যে সাংবাদিক বৈঠক করেছেন, আজ সংসদের অভ্যন্তরে আলোচনার দাবি জানিয়ে সেই অবস্থানই কি কংগ্রেস ফের প্রতিষ্ঠা করার চেষ্টা করলো? We are raising this issue
6 months before, after the Haryana election itself, in Maharashtra election itself. We are raising this issue 6 months before, after the Haryana election itself, in Maharashtra election itself. Mamata Bandyopadhyay first flagged the issue of the duplicate epic cards. না আমরাও তো তুলেছি, আমরা প্রথম তুলেছি। আগামী দিনে ইন্ডিয়া জোটে তৃণমূলকে ফের পাশে পেতে কংগ্রেস বার্তা দিচ্ছে, নাকি নিজেদের কৃতিত্বের অংশীদারিত্ব তারা স্পষ্টভাবে প্রতিষ্ঠা করছে। এই এপিক নিয়ে চাপানুতরে কিন্তু কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলছি না, তৃণমূল কংগ্রেসও কিন্তু সেম সাইড গোল খাচ্ছে, মানে আত্মঘাতী গোল। সুপ্রিমোর নির্দেশে ভুতুরে ভোটার ধরতে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস, অথচ তাদের ঘরে ধরা পড়ছে নানা ক্ষেত্রে একের পর এক ভূত। আজকে বলছি রাজীব মান্নার কথা। তৃণমূলের শিক্ষক সেলের প্রাক্তন জেলা সভাপতির নাম 2 বিধানসভার ভোটার তালিকায়, 2টির এপিক নাম্বার এবং কার্ড আলাদা। ময়দানে নেমে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি। এতে বিড়ম্বনার কি আছে? এতে বিড়ম্বনার তো কিছু নেই। আমার ব্যক্তিগতভাবে রাজীব মান্নার সাথে কথা হয়েছে। হঠাৎ করে আজকে জানতে পারলাম যে এইরকম এখানে যেতে 2 জায়গাতে নাম দেখাচ্ছে। এই শঙ্কর গুছাই দীর্ঘদিন তৃণমূল করছিলেন, তো কিসের স্বার্থে উনি আবার চলে গেলেন, হয়তো এখানে সেইভাবে নিজের স্বার্থ গোছাতে পারেনি বলে হয়তো বিজেপিতে গিয়ে ভেবেছে হয়তো স্বার্থই করবো। রাজীবদা বলছে আমার নাম ওখানে তো ছিল, আমি সেখানে নাম কাটিয়ে এখানে নাম তুলতে এসেছি, আমার সেই দরখাস্ত আছে, আমার সেই অ্যাপ্লিকেশন আছে, সেই নাম্বার আছে। সেটা কাটার দায়িত্ব কার? রাজীব মান্নার তো নয়, সেটা কাটার দায়িত্ব নির্বাচন কমিশনের। যুদ্ধং দেহি রাজনীতি। বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই ফের উত্তাপ বাড়ল। বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ক তো আগে থেকেই সাসপেন্ড। এই আবহেই আবার অধিবেশন বসলো, তারপর উত্তাপ আরও বাড়ল। বিজেপি বিধায়কদের ওয়াকআউট। কখনো গ্রিন সিগন্যাল দেওয়া হলো না, রেড সিগন্যাল দেওয়া হলো না, বন্ধ করে দেওয়া হলো। আমরা প্রতিবাদ করলাম, তার পরিপ্রেক্ষিতে আমাদের মার্শাল দিয়ে বের করে দেওয়া হলো। এটা খুবই অপমানজনক এবং এটা আমার জানা নেই এটা আগে হয়েছে কিনা। মার্শাল দিয়ে আজকে বের করেছে, এটা বিধানসভার লজ্জা। আজকে পশ্চিমবঙ্গ বিধানসভার লজ্জা যে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, তাদের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। বিরোধী দলনেতা অধিবেশনের ভেতরে ছিলেন না, তাকে বাইরে থাকতে হয়েছিল। নজর ছিল শুভেন্দু বিহীন অধিবেশন কক্ষে অন্য বিজেপি বিধায়কদের কৌশল কি হয় এবং তারা কতটা আক্রমণাত্মক হতে পারেন। ঠিক সেখানেই দ্বিতীয় পর্বের অধিবেশনের প্রথম দিন উত্তাপ বাড়ল অধিবেশনে। সাসপেন্ড বিজেপি বিধায়ক দীপক বর্মন, তার মানে 5 জন হলেন। আগে 4 ছিলেন, আর একজন বাড়লেন। মার্শাল ডেকে বের করে দেওয়া হয় 2 বিজেপি বিধায়ককে। পার্লামেন্টে কখনো তো বন্ধ করে দেওয়া হয়নি। পার্লামেন্টে তো ডায়মন্ড হারবারের সাংসদ তিনি তো বলেছিলেন প্রধানমন্ত্রীকে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে। এত বড় উদ্ধত্ত উনি দেখিয়েছিলেন। তখন মাননীয় স্পিকার বলেছিলেন যে আপনি ডিরেকশন দিতে পারেন না আমাকে যে আমার তাকে ক্ষমা চাইতে হবে, আপনি আপনার বক্তব্য রাখুন। এখানে স্পিকার আমাকে ডিরেকশন দিচ্ছে যে তোমার এসব কথা বলে কোনো লাভ নেই, এসব বলে কিছু লাভ হবে না। উচ্ছৃঙ্খল আচরণ করছে, কাগজ ছিঁড়ে ফেলছিল, তাদের আমি 2 জনের নাম নিয়েছি, নেমিং দেন 2 জনের নাম নিয়েছি, মনোজ ওরাং এবং সেই সঙ্গে আমাদের ঘোষ, 2 জনকে আমি নাম নিয়েছিলাম। তাও আমি ওদের সতর্ক করলাম, তারা সতর্ক তো হলেই না, উল্টে আরো বেশি চিৎকার করছিল। নেতা সহ আমি এবং অন্যান্য বিধায়কদেরকে বারংবার সাসপেন্ড করা হয়েছে, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। শাসক দলের নেতারা যা খুশি তারা বলতে পারে, শুধু বিরোধীরা যখন তাদেরকে চেপে ধরে তখন তাদেরকে সাসপেন্ড করা, মার্শালকে দিয়ে বের করে দেওয়া। উনি শুধু স্লোগান দিচ্ছিলেন না, উনি কাগজ ছুড়লেন আবার স্পিকারের দিকে, যেটা কিনা আমাদের কাছে মনে হয় যে গুরুতর অপরাধ, সাংবিধানিক সংসদীয় রীতিনীতিতে গুরুতর অপরাধ। তার জন্য স্পিকার তাকে সাসপেন্ড করেছেন। অপোজিশনের 2টো এক্সিকিউটিভ পোস্ট এলওপি এবং চিফ হুইপ 2 জনকেই সাসপেন্ড করেছেন। আমরা কোনো নাম বক্তার তালিকা স্পিকারকে দিতে পাচ্ছি না, তাই আমরা বেলা 1টা থেকে 3টা অ্যাসেম্বলির গেটে প্রত্যেক দিন ধর্ণা বিক্ষোভ করব। শাসকের বিড়ম্বনার কি কোনো শেষ আছে? আজ নবান্নে গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। সোমবার বিকেল 5:30 নাগাদ নবান্নে পৌঁছে যান নওশাদ সিদ্দিকী। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন একটা সমস্যার সুরাহা খুঁজতে। বিধায়ক তহবিলের টাকা
খরচই করতে পারছেন না, এটা তার অভিযোগ, এটা তার অনুযোগ। বলছেন প্রশাসনিক জটিলতার কারণে খরচ করতে পারছেন না, অর্থাৎ সরকারের ওপর দায় বর্তায়, কারণ প্রশাসন মানে তো সরকার। ভাঙড়ের বিধায়কের অভিযোগ 2.5 বছর হয়ে গেল বিধায়ক তহবিলের টাকা তিনি খরচই করতে পারেননি। প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়ে কোনো কাজ হয়নি। অগত্যা একেবারে 14 তলায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ। মুখ্যমন্ত্রীর কাছে আজকে এলেন, মুখ্যমন্ত্রীকে আপনার কোনো বক্তব্য শুনলেন? হ্যাঁ শুনেছেন, গুরুত্ব সহকারে শুনেছে, কাগজ দিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করেছে, উনি বুঝে নেওয়ার চেষ্টা করেছেন। 20-22 মিনিট আমাকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি, উনি বুঝেছেন এবং আমাকে আশ্বস্ত করেছে যে বিইউপির যে গাইডলাইন আছে তার বাইরে কোনো কাজ হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। 2.5 বছর ধরে কাজ হয়নি, কারাই বাধাটা দিচ্ছিল, রাজনৈতিক দল না প্রশাসন? দেখো, রাজনৈতিক দল প্রশাসনের কাছে আমি চিঠিটা দিয়েছি, স্বাভাবিকভাবে প্রশাসন কার কথাই চলবে আর বিতর্ক করবো না নতুন করে। আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে দিয়েছিলাম, ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের মাধ্যমে পঞ্চায়েত সমিতিতে এসেছিল। পঞ্চায়েত সমিতি কারা চালায়? এখন শাসক দলের আছে, তাদের হচ্ছিল। শাসক দলের একজন বিধায়ক আমার বক্তব্যটা বিধানসভার বাইরে যখন দিচ্ছিলাম শুনেছেন, শুনে আমার সাথে কথা বলার চেষ্টা করেছে, আমি কথা বলেছি যে উনি আমাকে বললেন যে ঠিক আছে, তোমার সাথে সত্যি একটা ইনজাস্টিস হচ্ছে, আমাদের সিএম ম্যাডাম এর বিরুদ্ধে, এই ধরনের পক্ষপাতিত রাজনীতি করার পক্ষে নয়। আমি ঠিক আছে, তাহলে আমার ব্যবস্থা করে দেন আমাকে তার কাছে পৌঁছানোর, আমার অভিযোগটা তার কাছে জানাই, উনি করে দিয়েছে। আপনি নাকি তৃণমূলে যোগদান করবেন? ভাই দেখুন দিদি, আমার 42 দিন জেল খাটিয়েছে, মাথায় 13টার উপরে কেস নিয়ে ঘুরছি, 4 বছর তো লড়ে যাচ্ছি, লড়ে না দাপটের সাথে লড়াই করে নিচ্ছি, আর 1 বছর বাকি। তো ডায়মন্ড হারবারে তাহলে দাঁড়ালেন না কেন? না দেখুন, আমার একটা পার্টির কিছু বাধ্যবাধকতা আছে, সেখানে তো আমি পার্টির ইন্টারনাল কথা তো আর প্রকাশ করতে পারি না। আর রোজার ইফতার কি আমার অফার উনি করেছিলেন, উনি করবেন স্বাভাবিকভাবে, আমি কিন্তু আমার যেটা আমার কাছে থাকে। দেখুন, কোথায় গেলে কাজ হবে বা সমস্যার সুরাহা হবে এটা কিন্তু নওশাদবাবু ঠিক বুঝেছেন এবং ঠিক জানতেন। আপাতত ঠোটকাটা আজ এ পর্যন্তই।